সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রেলপথ অবরোধ। সকাল 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে চারুকলা এলাকায় রেল লাইন অবরোধ করেন বিক্ষোভধরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। একই দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সকলের মেধা অনুযায়ী কাজ হোক, সকলের মেধা অনুযায়ী তাদের যোগ্যতায় পৌঁছাক, আমরা এটাই চাই, এটাই আমাদের দাবি। সংবিধান 29 অনুচ্ছেদে আছে সরকারি চাকরিতে সুযোগের সমতা, কিন্তু আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, আঞ্চলিক কোটা। দিন রাত এক করে পড়াশোনা করতেছি, সেখানে সরকার কিভাবে পারে 44% কোটা সাধারণ মানুষের জন্য রাখতে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি নিয়ে জানাতে রাজশাহী ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে, তাদের কর্মসূচিগুলো কি কি এবং এই রেলপথ অবরোধের কারণে রেলের রেগুলার যে শিডিউলটি আছে তাতে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা? শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন ছিল, তাদের যে দাবি ছিল অর্থাৎ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কিন্তু এতদিন তারা আন্দোলন করছিল। আজকে তাদের একটি দাবি, সেটা হলো কোটা পদ্ধতি বাতিলের দাবিতে তারা আজকে রেলপথ অবরোধ করে তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রেখেছেন। সেই সাথে তাদের কিন্তু দাবিগুলো উত্থাপন করছেন। দাবি বলতে একটি মাত্র তাদের দাবি, জোরালো দাবি, সেটি হচ্ছে যে কোটা পদ্ধতি বাতিল করে মেধার মূল্যায়ন করা হোক, অর্থাৎ কোটার মাধ্যমে মেধাবী যারা রয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন এবং এই বঞ্চনা শিকার থেকে তাদের যে মুক্তি চাই, এই নিয়েই কিন্তু তাদের এই আজকের এই দাবি এবং এই আন্দোলন এবং রেলপথ অবরোধ করে রেখেছে। আমরা এর মধ্যে জানতে পেরেছি যে তারা রাজশাহী স্টেশন থেকে ঠিক 1 কিলোমিটার দূরে অবস্থান করছে, যার ফলে রাজশাহী রেল স্টেশনের দুটি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এবং খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ, এই দুটি ট্রেন কিন্তু এই রাজশাহী স্টেশন থেকে দূরে দুটি স্টেশন অর্থাৎ সর্দা এবং আরেকটি হলো আরানি স্টেশনে এখানে তাদেরকে থামিয়ে রাখা হয়েছে। এবং এরপরে যে শিডিউলটি সেটা হচ্ছে যদি 4টার সময় একটি ট্রেন আছে যেটি রাজশাহী থেকে ঢাকা ছেড়ে যাবে এবং দুপুর 2টা নাগাদ আরেকটি ট্রেন আছে, যার ফলে সেটিকেও কিন্তু বিলম্বিত করা হচ্ছে। যদি শিক্ষার্থী সংখ্যা রয়েছে, অর্থাৎ নিয়মিত যে নির্ধারিত যে সময় ছেড়ে যাওয়ার কথা সেটি সম্ভব হবে না। অপরদিকে রেল কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে তাদের যে দুটি ট্রেন আটকে থামিয়ে রাখা হয়েছে, সেখান থেকে যাত্রীরা নেমে গেছেন, নেমে তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। অপরদিকে শিক্ষার্থীদের যে অবস্থা, শিক্ষার্থীরা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি বা যৌক্তিক এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা বলছেন যে যে কোনো মূল্যে মেধার মূল্যায়ন যেন এই স্বাধীন বাংলাদেশে হয়, সেই দাবি পূরণের উদ্দেশ্যে কিন্তু তাদের এই আন্দোলন এবং তারা বলছেন তাদের এই দাবি পূরণ করা হলেই তারা কিন্তু তাদের ক্লাসে ফিরে যাবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবরোধ থেকে সর্বশেষ তথ্য। মুস্তাফিজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব বরিশালে, সেখান থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আমরা রাজশাহীর খবর জানছিলাম, সেখানে রেলপথ অবরোধ করে কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলছে। বরিশালের কি অবস্থা এবং সেখানে আসলে তাদের কি কি কর্মসূচি রয়েছে সারাদিনের? মহাসড়ক অবরোধ কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো তীব্র রোদ। সেই রোদ উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের এই আন্দোলনে কিন্তু ঢাকা বরিশাল কুয়াকাটা যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু একেবারে অচল হয়ে গেছে। বেলা 12টার পর থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে, এরপরেই কিন্তু তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যে মহাসড়কটি রয়েছে সেখানে এবং এতে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা রাস্তার দুই পাশে দেখেছি যে কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু যারা বাস যাত্রী রয়েছে বা অন্যান্য যারা যাত্রী রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন। বরিশাল শহীদ আব্দুর রব সেলিয়াবাদ যে সেতুটি রয়েছে সেই সেতুটি কিন্তু তাদেরকে পায়ে হেঁটে পার হতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের এই আন্দোলন চলমান থাকবে, যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই কোটা যে বৈষম্য
বৈষম্য যে রয়েছে সেই কোটা বৈষম্য দূর করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং এই যে রায় হয়েছে সেই রায়ের বিষয়ে কিন্তু তারা আবারও এই বিশ্লেষণের দাবি জানিয়েছেন এবং তারা পর্যায়ক্রমে তারা বলছেন যে তারা মেধাবী যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আসলে পিছিয়ে পড়ছে এবং পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে সেই বিষয়টি রেখেই কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে আমরা দেখেছি যে মহাসড়কে যে রোগীবাহী যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে। এবার এছাড়া যে পণ্যবাহী যে যানবাহন গুলো রয়েছে যেখানে যেটি পচনশীল পণ্য রয়েছে সেগুলো কিন্তু আসলে যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে এবং যারা বয়স্ক মানুষ রয়েছে তারাও যাতে সুস্থভাবে এখানে চলাচল করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা সেই ব্যবস্থাটি করেছেন এবং সব মিলিয়ে কিন্তু এই বিগত কয়েকদিন যাবত কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরিশাল পটুয়াখালী যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু অচল অবস্থা বিরাজ করছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে তারা অবস্থান করেছেন এবং অবস্থান করে তারা চালিয়ে যাচ্ছে। আলামিন এবং মুস্তাফিজ, আপনাদের দুজনকে ধন্যবাদ। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে নবম দিনের মতো আন্দোলন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বড় কোনো কর্মসূচি ছিল না। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষা সহ অন্য দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জানাচ্ছি আপনারা এই আন্দোলনের খবরাখবর দিচ্ছেন এবং এই আপনাদের এই সহযোগিতার কারণে আজকে সমস্ত জায়গাগুলোতে আওয়াজ উঠেছে যে প্রত্যয়। সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলন আরো বেগবান হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক কর্মসূচি পালিত হবে। আমাদের ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, আমরা যেগুলো 3 দফা দাবির কথা বলেছি 3 দফা দাবি নিয়ে আমরা থাকবো। কোটা নিয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। তার আগে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, সরকার কোটা বাতিলের প্রতি আন্তরিক বলেই 2018 সালে পরিপত্র করে কোটা বাতিল করেছে। এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানরা রিট করলে তা বাতিল হয়। আদালতের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। বিএনপি প্রকাশ্যে এই আন্দোলন সমর্থন করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা হবে। শিক্ষার্থীদের আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি। আমাদের ডিভাইসিভ পলিটিক্স, পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে। কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। কোটা ও পেনশন ইস্যুতে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেছেন 4 মন্ত্রী প্রতিমন্ত্রী। এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, 4 মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈঠকে বসেছেন, এই তথ্যটুকুই আমরা পেয়েছি। আপনারা বিস্তারিত কি জানতে পারছেন? দেখুন, যে কয়েকদিন ধরে কোটা আন্দোলন নিয়ে যেভাবে সারা দেশে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং ঢাকা শহরে যেভাবে তারা রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেট নাম দিয়ে যে কর্মসূচিগুলো পালন করছেন কোটা আন্দোলনকারীরা, তার প্রেক্ষিতে সরকারের সিনিয়র যে মন্ত্রীরা যারা আছেন বা এই রিলেটেড সংশ্লিষ্ট যে সকল মন্ত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বৈঠকে বসেছেন এবং কিছুক্ষণ আগেও বৈঠক করছিলেন, যদিও বৈঠকটি এই মুহূর্তে শেষের দিকে।
এই বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শিক্ষামন্ত্রী শামসুল নাহার চাপা এবং তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আইনি বিষয়টি দেখভাল করার জন্য এবং দেখার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকটি হয়েছে এবং এইটি শেষের দিকে সবাই উঠে যাচ্ছেন এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং ধানমন্ডি কার্যালয়ে এই বৈঠকটি গত ব্রিফিং শেষ হওয়ার পরে, অর্থাৎ এখন বলা যায় যে প্রায় 40 মিনিট ধরে এই বৈঠকটি হচ্ছে এখন শেষের দিকে। এবং এই বৈঠকের আগে আমরা জানি তিনি একটি ব্রিফিং করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং সেই ব্রিফিংয়ে তিনি যেটি বলেছেন, যে এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে যেহেতু এটি আদালতের এখতিয়ারাধীন একটি বিষয় এবং আদালতের রিটের প্রেক্ষিতে সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধার সন্তানরা তারা একটি রিট করেছে এবং রিটের প্রেক্ষিতে আদালত একটি নির্দেশনা দিয়েছে, তারই আলোকে সরকারের পরিপত্র বাতিল করা হয়েছে। এবং এই পরিপত্র বাতিলের পর যেটি দেখা যাচ্ছে যে এই যে আন্দোলন, সেই আন্দোলনকে কিভাবে আবার আইনি কাঠামোর মধ্য দিয়ে এটি সরকার কি ধরনের স্টেপ নিতে পারে তার সমস্ত প্রক্রিয়া এবং সব কিছু দেখভাল করার জন্যই মূলত এই বৈঠক। এবং আজকের ব্রিফিংয়ের আগেও কিন্তু দলের সিনিয়র নেতা এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার যে নিজের রুম রয়েছে ধানমন্ডি কার্যালয়ে, সেই নিজের রুমে বৈঠক করেছেন এবং বৈঠকের প্রেক্ষিতে ব্রিফিংয়ে আমাদেরকে বলেছেন এবং ব্রিফিংয়ের পর আবার এখন 4 মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা বের হয়ে যাচ্ছেন। এই মাত্র বৈঠকটি শেষ হলো, আমরা দেখতে পাচ্ছি আইনমন্ত্রী এবং দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ উপদপ্তর সম্পাদক, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি এদেরকে নিয়ে বৈঠকটি শেষ হলো। বৈঠকের বিস্তারিত কি হয়েছে বা বৈঠকে কি বিষয় নিয়ে আলাপ হয়েছে সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, কিন্তু মূল যে মেসেজটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগেই আমাদেরকে দিয়েছেন যে আদালত থেকেই এই সমাধান আসবে, আদালত যে ধরনের নির্দেশনা দেবে সেই নির্দেশনা প্রতিপালন বা পরিপালন করবে সরকার। একটু জানতে চাই যে বৈঠকটি এইমাত্র শেষ হলো, আমরা আপনার মাধ্যমে দেখলাম, এখান থেকে কোনো ধরনের ব্রিফিং বা যারা এই বৈঠকে অংশ নিয়েছেন তারা সাংবাদিকদেরকে কিছু জানাবেন কিনা? আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে জানার জন্য যে তারা কোন বিষয়ে কি নিয়ে এবং আন্দোলনের গতিপ্রকৃতির প্রেক্ষিতে সরকারের কি করণীয় রয়েছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। দলের সাধারণ সম্পাদক তার নিজের রুমে ফিরেছেন, আমরা দেখেছি, এবং সেই রুমে আমরা জানার চেষ্টা করব। এবং মিটিংয়ে যারা যে মন্ত্রীরা অংশ নিয়েছেন বা দলের দপ্তর সম্পাদকও রয়েছেন ব্যারিস্টার বিপ্লব সহ, অনেক ধন্যবাদ। 4 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টার দিকে শাহজালাল বিমানবন্দরে ছাড়ে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। চীনের স্থানীয় সময় বিকেল 6টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। 8 থেকে 11 জুলাই পর্যন্ত সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে 20 থেকে 22টির মতো সমঝোতা স্মারক সই এবং কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে। সফর শেষে 11 জুলাই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর 4:30টায় তাঁকে এভারকেয়ারের সিসিইউ সুবিধার কেবিনে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, হঠাৎ শারীরিক দুর্বলতা অনুভব করায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শরীরে রক্তের প্রয়োজন বলেও জানান তিনি। এর আগে গত 22 জুন রাতে অসুস্থ হলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। 23 জুন তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে 11 দিন চিকিৎসা নেয়ার পর 2 জুলাই তিনি বাসায় ফেরেন। বাসায় ফেরার 5 দিনের মধ্যে আবারও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। কমছে নদ নদীর পানি, বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্ধ রয়েছে 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। এদিকে লালমনিরহাটের তিস্তা ও ধরলার পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিচু এলাকা। কুড়িগ্রামের নদ নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি এখনও বইছে বিপদসীমার উপরে। তলিয়ে গেছে 7,300 হেক্টর ফসলি জমি। 7 উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। খাবার নাই ঘরে, গরু বাছুরের
ঘাস খেয়ার অনাহারে মানুষ অনাহারে ভুগতেছে। বড় যন্ত্রণা করি খুব আনাজি পোয়ালকরে খোয়াই, পানি খোয়াই, গুড়িয়া খোয়াই, এই পর্যন্ত। আর বাড়ির তো খাওয়া পিয়ে খুবই কষ্ট। জামালপুরে যমুনার পানি কমায় লোকালয় থেকে নামছে পানি, এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো 5 উপজেলায় পানিবন্দী রয়েছে 2 লাখের বেশি মানুষ। কেউ খোঁজখবর নেয় না, তান কেউ আসেও না। আমাদের কেরা খোঁজখবর নেই, আইলেছেন পর্যন্ত কিচ্ছু পাইনি, কেউ আসেও নেই, কেউ তালিশও করে নেই, কেউ দেহও নেই। গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ, দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে অনেকের ভিটেমাটি চলে গেছে নদীগর্ভে। 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। আমাদের মোট 148টি বিদ্যালয় বন্যায় প্লাবিত এবং এখানে পাঠদান বন্ধ আছে এবং আমরা কোনোভাবে এখানে পাঠদান চালু রাখতে সক্ষম হইনি। লালমনিরহাটের তিস্তা ও ধরলার পানি বেড়ে নিচু এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জে কমছে যমুনার পানি, বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। বন্যা কবলিত এলাকায় বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 15 দিন ধরে পানি উঠছে, বাইর থাকা ভাবতাছি না, খাওয়া দাওয়া নাই, কিছুই নাই, বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। সিলেটে 13 উপজেলা থেকে ধীর গতিতে পানি নামায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। নেত্রকোনায় উপথাখালী নদীর পানি কর্মাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোটা ও পেনশন ইস্যুতে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের পরে প্রেস ব্রিফিং করছেন শিক্ষামন্ত্রী নওফেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাধারণ সম্পাদক মাননীয় সড়ক মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই প্রেস ব্রিফিং করেছেন আমাদের জনাব ওবায়দুল কাদের। সুতরাং যেহেতু তার প্রেস ব্রিফিং সম্পন্ন হয়েছে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না। আমরা খবর পেয়েছি যে 25% কোটা রাখার মতো, মানে সেটা তো আদালতের বিষয়, সেটা আদালতের বিষয়। আদালতের কাছ থেকে যেভাবে সিদ্ধান্ত আসবে, তবে আমাদের অবস্থান হচ্ছে আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমাদের সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। আদালতের এই বিষয়টি কি সমস্যার সমাধান হবে বলে মনে করেন? সেটা এই বিষয়ে তো মাননীয় আইনমন্ত্রী মহোদয় ভালো বলতে পারবেন, আমি এই বিষয়ে মন্তব্য করছি। দর্শক, এর আগে আমরা বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কি? যদিও সেখানে পানি কিছুটা কমতে শুরু করেছে আমরা জেনেছি, কিন্তু 7টি উপজেলায় এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। তাদের জন্য আসলে স্থানীয় প্রশাসনের কতটুকু প্রস্তুতি সেখানে দেখেছেন? যেমনটি বলছিলেন, পানি কিন্তু কমছে, তবে পানি কমার হার কিন্তু অত্যন্ত ধীর গতিতে এই পানি কমছে। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা কিছুক্ষণ আগে যে পূর্বাভাস পেয়েছি তাতে তারা বলছে যে আগামী 48 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে ধীর গতিতে পানি কমবে। ফলে ধীর গতিতে পানি কমার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমছে না। এবং এখনও জেলা প্রশাসন কিছুক্ষণ আগে যে আমাদেরকে যে হিসাব দিয়েছে সেই অনুযায়ী 1,36,000 মানুষ এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দিনে দিনে তাদের কিন্তু দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত 21 লক্ষ টাকা, প্রায় 300 মেট্রিক টন চাল বিভিন্ন এলাকায় বিতরণের কথা আমাদেরকে জানানো হয়েছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারের বন্যায় বেশ কয়েকটি বাঁধ, সড়ক ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে নাগেশ্বরী উপজেলার গত দুদিনে 3টি সড়ক এবং বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং আজকেও নাগেশ্বরী পৌর এলাকার 3টি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। পাশাপাশি আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার বাংটুর ঘাট এলাকা। এখানে একটি স্পার ক্ষতিগ্রস্ত হয়েছে 10 মিটার অংশ। গত দুদিন আগে এটি ধস নেমে এবং সেটি মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে। পাশাপাশি চিলমারি উপজেলা ব্রহ্মপুত্র ডান তীররক্ষা পিচিং করা ব্লক সেটি ধসে গিয়ে সেটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই বাঁধটি ভাঙলে কিন্তু উলিপুর এবং চিলমারির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে। পাশাপাশি যে গবাদি পশু এবং যে শিশুর খাদ্যের যে সংকট সেটিও কিন্তু প্রকট হয়ে উঠছে এবং বিশুদ্ধ পানির সংকট। অনেক মানুষ কিন্তু বন্যার্ত মানুষ নৌকায় বসবাস করছে। আশ্রয় কেন্দ্রে খুব কম মানুষ গেছে, 3000 মানুষ এ পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বেশিরভাগ মানুষই কিন্তু অনেক কষ্ট করে ঝুঁকি নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এদের বিশুদ্ধ পানি, শুকনো খাবার সহ অন্যান্য সংকট সময়ে সময়ে আরো প্রকট হয়ে উঠছে। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক।
বগুড়ার সেউজগাড়িতে রবিবার রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন নিহতের ঘটনা তদন্ত শুরু করেছে কমিটি। আহত 30 জন বগুড়ায় এবং 2 জন ঢাকায় চিকিৎসাধীন। এ বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, 5 জন নিহতের যে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কি জানানো হচ্ছে, আর যেই 30 জন আহত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন আছেন তাদের শারীরিক অবস্থা কি? দেখুন, এখন পর্যন্ত তদন্ত কমিটি কিন্তু গতকাল রাতেই গঠন করা হয়েছে এবং জেলা প্রশাসনের সমন্বয়ে কিন্তু এই তদন্ত কমিটির গঠন করা হয় এবং এই তদন্ত কমিটিতে আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেই সাথে স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা, এছাড়া ফায়ার সার্ভিস এবং নেসকো অর্থাৎ বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা, এই 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং 10 কার্য দিবসের মধ্যে কিন্তু তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর এখনো পর্যন্ত হাসপাতালে প্রায় 30 জন আহত ভর্তি রয়েছেন এবং আমরা চিকিৎসকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তাদের শারীরিক অবস্থা কিন্তু এখনও শঙ্কামুক্ত নন। তবে 72 ঘন্টা অবজারভেশনে রাখলে তাদেরকে আসলে কি পরিস্থিতি হয় সেটা দেখার পরে তাদের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে সকালবেলা কিন্তু যে 2 জন গুরুতর অবস্থায় ছিলেন আর কি, সেই 2 জনকে কিন্তু শেখ হাসিনা বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন কিন্তু তাদের পরিদর্শন করেছেন এবং দেখা করে তাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে তাদের চিকিৎসার জন্য যত ধরনের ব্যবস্থা করা দরকার সেটি করবেন এবং এই খরচটি কিন্তু সরকার থেকে বহন করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এই তদন্ত কমিটি 10 কার্য দিবসের মধ্যে যেহেতু প্রতিবেদন দাখিল করবেন এবং এর সাথে যারা কেউ যদি জড়িত থাকে কিংবা কারো যদি কোনো দায়িত্ব অবহেলা থাকে সেটিও কিন্তু তারা জানাবেন। এখনো পর্যন্ত যে 5 জন নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা তো এখন সেরকম কথা বলার পরিস্থিতি না থাকলেও তারা যেটি জানিয়েছেন যে আসলে এরকম একটা আনন্দ শোভাযাত্রা যে সব যাত্রায় পরিণত হবে এটা তারা কখনো কল্পনাও করেননি। এজন্য তারা যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের দিকে তীর ছুঁড়েছেন এবং বলেছেন যে আসলে এইরকম একটি ঘটনা, যেহেতু বগুড়া একটি জনবহুল এলাকা এবং এই বগুড়ার আপনি দেখে থাকবেন যে সড়কের উপর দিয়ে কিন্তু অনেক হাই ভোল্টেজের তারগুলো পার করে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে শুধু এই রথের যে বাহনের যে চূড়া সেটিই শুধু নয়, অন্যান্য যে বড় বড় যানবাহনগুলো রয়েছে সেটিও যদি কখনো আটকে যায় সেক্ষেত্রেও কিন্তু একটি বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এখানকার যে চিকিৎসক রয়েছেন এবং উপপরিচালক রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বগুড়া জিয়া মেডিকেলে বার্নের একটি ইউনিট থাকলেও সেটি কিন্তু পর্যাপ্ত নয়। আপনি এই বিভিন্ন ঘটনায় কিন্তু জ্বালাপোড়া রোগী কিন্তু এখানে ভর্তি হন, কিন্তু সেই পরিমাণ চিকিৎসক অথবা যে পরিমাণ জনবল দরকার সেই পরিমাণ জনবল কিংবা চিকিৎসক কিন্তু বার্ন ইউনিটে নেই, যার কারণে তারা আসলে কিভাবে করবেন সেটি কিন্তু তারা বুঝতে পারছেন না। এবং স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে এই যারা আহত রয়েছেন তাদের সার্বিক খোঁজখবর তারা নিচ্ছেন এবং পরবর্তীতে যাদের কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যবস্থাও তারা করবেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। তবে তারা ট্রেন থেকে পড়ে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এখনো জানা যায়নি তাদের পরিচয়। রায়পুরার খাকচকে রেল লাইনের ওপর ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল 5টি মরদেহ। সোমবার সকালে মরদেহগুলো দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে ঘটনাস্থলে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা তারা কেউ স্থানীয় নন, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তাদের। সিটাই মিলিতে বললে 5 জন লোক একসাথে পড়ছে বলে শূন্য পরে আইলাম, দেখলাম আসলে সত্য ঘটনা হয়। তো আমাদের এলাকার না এতটুকু জানা গেছে, হয়তো দূরের কেউ ট্রেনে চলাফেরা যাত্রী ছিল এরকম। পুলিশ বলছে ভোর 5:30 থেকে 6টার মধ্যে ঘটনা ঘটে থাকতে পারে। এ সময় চট্টগ্রাম মেল ও তুর্না নিশিথা এ পথে যাতায়াত করে। তবে তারা কিভাবে ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সকল বিষয় মাথায় রেখে তদন্ত করতেছি। আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে 5 জন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে, ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়ে ছিল নাকি 2 বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল, এই সবগুলা বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও সিআইডি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন তারা। এদিকে রায়পুরা শ্রীরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েছেন আরেক ব্যক্তি।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বোধনের 7 মাস পরও চালু করা যায়নি পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের ঢাকা মাওয়া অংশের 3টি রেল স্টেশন। সংশ্লিষ্টদের দাবি জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না। চালু থাকা স্টেশনগুলোও চলছে সীমিত পরিসরে, ফলে রেলওয়ের আওতায় এসেও ট্রেনে ভ্রমণ থেকে বঞ্চিত মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের অনেক যাত্রী। 2023 সালের 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বছর 1 নভেম্বর ঢাকা খুলনা রুটে শুরু হয় বাণিজ্যিক ট্রেন চলাচল। এরপর ঢাকা ভাঙা রুটের 10টি স্টেশনের মধ্যে সীমিত পরিসরে কম জনবল দিয়ে চালু হয় মাওয়া, পদ্মা, শিবচর সহ 6টি। এখনও চালু করা যায়নি কেরানীগঞ্জ, নিমতলা ও শ্রীনগর স্টেশন। কিন্তু ট্রেনের কারণে অনেক যাত্রীর অসুবিধা হয়, যাতায়াত ঠিক মতন করতে পারে না। আইসা জায়গা স্টেশনও হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনো ট্রেনে যাতায়াত করতে পারি না, কারণ এখানে ট্রেন থামেই না ঠিক মতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন স্টেশন চালু না হয় এই রেল রুটের পুরোপুরি সুফল মিলছে না। এই যে আমার 82 কিলোমিটার সেকশন আছে, এখানে যারা আসলে স্টেশনের পাশে থাকেন তারা প্রতিদিন কমিট করে যে সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং এই যে নতুন রেলপথ, এটার যে আর্থিক এবং বাণিজ্যিক রিটার্ন পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না স্টেশনগুলো। জনপ্রশাসন মন্ত্রণালয় বারবার যোগাযোগ করেও মিলছে না সাড়া। লোকবল আসলে শুধুমাত্র স্টেশনে আমাদের স্টেশন মাস্টার থাকে কমপক্ষে 3 জন, পয়েন্টসম্যান থাকে 3 শিফটে 3 জন, বুকিং ক্লার্ক দরকার, এরপরে স্টেশনের সিকিউরিটির কিছু লোক দরকার। তো একটা স্টেশন পরিচালনার জন্য কমপক্ষে আমাকে 20 থেকে 25 জন লোক দরকার হয়। পদ্মা সেতু দিয়ে বর্তমানে চলাচল করে 5 জোড়া ট্রেন। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেলপথের 92% কাজ শেষ হয়েছে। রেলওয়ে জানিয়েছে এ রুটে ট্রেন চলতে পারে জুলাইয়ের শেষে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমার অংশে মাইন বিস্ফোরণে 1 রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। রোববার বিকালে নাফ নদীর মিয়ানমার অংশের লালদিয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের টেকনাফ জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা ও আহত জাবের হোসাইন আব্দুল শুক্কুর লেদা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায় নাফ নদীতে কাঁকড়া শিকারে যায় জুবায়ের, জাবের ও শুক্কুর। এক পর্যায়ে তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে কাদামাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে 3 জনে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে আসার পথে মারা যায় জুবায়ের। আহত 2 জনের মধ্যে শুক্কুর হাসপাতালে চিকিৎসা শেষে ক্যাম্পে ফিরে যায়। জাবেরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের জোর পুকুরপাড় এলাকায় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, যেই গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে বা খুঁড়ে পাওয়া গেছে, সেগুলো এখন কোথায় রাখা হয়েছে এবং কিভাবে সেগুলো এখানে আসলো, কারা রাখলো, বিস্তারিত কতটুকু তথ্য জানা গেছে? দেখুন, আজকে সকালে ঝুরপুকুর এলাকায় স্থানীয় আবুল কাশেমের মালিকানাধীন যে জমিটি রয়েছে সেই জমিতে লোকজন যখন কাজ করতেছিলেন, মাটি খুঁড়তেছিলেন, তখন এক পর্যায়ে বোমা সদৃশ কয়েকটি বস্তু পাওয়া যায় এবং তারা যে জমির মালিক তিনি 999 ফোন করে বিষয়টি পুলিশকে জানান এবং স্থানীয় যে থানা, সদর থানা, সেই থানার কর্মকর্তা থেকে জানানো হয়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থলে আসেন এবং তারা বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে শুরুতেই কিন্তু যে জমির যে মূল গেটটি সেটি কিন্তু তালাবদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে এখানে ঢাকা থেকে যে বোম ডিসপোজাল ইউনিট তাদেরকে খবর দেওয়া হয় এবং এখন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সাথে এখানে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে পৌঁছেছেন এবং যে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তারা কিন্তু ভিতরে কাজ করছেন এবং এখন পর্যন্ত এটি বোমা বা কতটুকু শক্তিশালী কারা রেখেছিল এই
বিষয়টির কিন্তু কোনো উত্তর আমরা এখনো পাইনি। যেহেতু বোম ডিসপোজাল ইউনিট তারা ভিতরে কাজ করছেন, গণমাধ্যম কর্মী সহ সবাইকে কিন্তু নিরাপদ দূরত্বে তারা সরিয়ে দিয়েছেন এবং এখানকার যারা বাসিন্দা ছিলেন তাদেরকেও কিন্তু নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন ঘটনাস্থলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের যে মেশিনপত্র রয়েছে সেই মেশিনপত্র দিয়ে তারা এই বোমা সদৃশ বস্তুটি আসলে বোমা কিনা বা কত বোমা হলে সেটি কিভাবে কতটুকু শক্তিশালী এবং কোন জাতের গ্রেনেড কিনা বা এখানে অন্য কোনো যে শক্তিশালী কোনো বোমা কিনা সেই বিষয়গুলো এখন কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এই পরীক্ষার পরে আসলে বোমা যদি থেকে থাকে সেটা নিষ্ক্রিয় করার পর তারা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এবং পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে সদর থানার, তিনি আমাদেরকে বলছেন যে ঘটনাস্থলে তারা সংবাদ পাওয়ার সাথে সাথে তারা এখানে এসে পৌঁছেন এবং এখানে বেশ কয়েকটি বোমা সদৃশ বস্তু দেখতে পান এবং তিনি বলছেন যে এখন এখানে যারা বোম ডিসপোজাল ইউনিট তারা কাজ করছেন এবং নিরাপত্তার কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে এই যে বোমা সদৃশ বস্তু সেটি স্থানীয় লোকজন বলছেন যে অনেকটাই জং ধরে গেছে এবং তারা বলছেন যে এটি অনেকটা পুরাতন হতে পারে, এরকমটা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং যে বাড়ির মালিক তার সঙ্গে আমরা কথা বলছিলাম, জমির মালিক বলছেন যে এখানে যখন লোকজন কাজ করছিল প্রায় 2-3 ফুট গভীর করার পর কিন্তু এই বোমা সদৃশ বস্তুটি লোকজন দেখতে পান এবং পরবর্তীতে তারা পুলিশকে বিষয়টি জানান। এবং এখন কিন্তু যারা গণমাধ্যম কর্মী এবং যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং এখন বোম ডিসপোজাল ইউনিট তারা ভিতরে কিন্তু কাজ করছে। পুরো এলাকায় কিন্তু একটা ভীতির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বোমার সন্ধান পাওয়া গেছে বা বোমা সদৃশ বস্তুর সন্ধান করেছে, এটি কতটুকু শক্তিশালী বা কতটুকু ক্ষমতা নিয়ে এখানে আছে বা পরিত্যক্ত অবস্থা ছিল সেই বিষয়টা কিন্তু বোম ডিসপোজাল ইউনিটি আসলে বলতে পারবে এবং সেই অপেক্ষায় আমরা এখন রয়েছি। তারা ভিতরে কিন্তু বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ করছেন এবং সেই কাজ শেষ হলে আপনারা নিরাপদ দূরত্ব বজায় রেখে তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই এই ঘটনা সর্বশেষ আপনার মাধ্যমে জানতে পারবো। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চে এই আবেদন করা হয়। পরে মঙ্গলবার শুনানির দিন ধার্য করা আদালত এর আগে গেল বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ গঠন শেষে 15 জুলাই এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে ঢাকার বিশেষ জজ আদালত। ইউনুসের আইনজীবীর অভিযোগ, আইনের ব্যত্যয় ঘটিয়ে হয়রানির উদ্দেশ্যে মামলা করেছে দুদক। এদিকে দুদকের আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এই ধরনের অভিযোগ করছেন ডক্টর ইউনুস। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতির বিস্তার সম্ভব নয় বলে মনে করেন রাজনীতিক ও অর্থনীতিবিদরা। তাদের মতে আমলা, ব্যবসায়ী, রাজনীতিকরা মিলে একটি দুষ্ট চক্র গঠন হয়েছে। এই চক্র বছরের পর বছর দুর্নীতি করেছে, যা এখন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এদের দমাতে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই। সম্প্রতি ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়ার খবরের পর তার বিপুল সম্পদের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। সাবেক আইজিপি বেনজিরের অস্বাভাবিক সম্পদ অর্জন আর দেশ ছাড়ার বিষয়ে এখনও আলোচনা থামেনি। ওএসডি হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর ও তার পরিবারের অস্বাভাবিক সম্পদ নিয়েও তোলপাড় হয়েছে সারা দেশে। এছাড়া রাজস্ব বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তার সম্পদ নিয়েও অনুসন্ধানে দুদক। তবে রাজনীতিক এবং অর্থনীতিবিদরা মনে করেন খুব কম মানুষের অবৈধ সম্পদের বিষয়ই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এটাও আমি আপনার সাথে একদম অস্বীকার করছি না যে হয়তো কয়েকজন ধরা পড়েছে, কিন্তু এরকম আরও অনেক আছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এগুলো তো হলো যে কটা জিনিস ধরা পড়েছে, যা ধরা পড়েনি এরকম তো আরও অনেক আছে। কারণ হলো এই দুর্নীতিটা অ্যাক্সিডেন্টাল না, এটা সিস্টেমিক দুর্নীতি। দুর্নীতিতে জড়িত এসব ব্যক্তি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই প্রশ্ন ওঠে, এত দুর্নীতি কিভাবে সংঘটিত হলো? কতিপয় আমলা, কতিপয় রাজনীতিবিদ আর কতিপয় ব্যবসাদার, এই তিনের একটা চক্র, একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট কেন্দ্রের থেকে উপজেলা পর্যন্ত আছে।
সুতরাং একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই আছে। সোশ্যালিস্ট হোক, ক্যাপিটালিস্ট হোক, মিক্সড ইকোনমি হোক, যদি কেউ সেখানে জবাবদিহিতাবিহীনভাবে এবং স্বচ্ছতাবিহীনভাবে ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, তাহলে সেখানে দুর্নীতি হবেই। সরকারের সহযোগিতা ছাড়া এই ধরনের এই লেভেলের দুর্নীতি হয় নাই, এই কথাটা আমার মনে হয় সঠিক না। হয়তো বা সরকারের কেউ কোনো ক্ষমতাশালী মানুষ ব্যক্তি স্বার্থে নিজস্ব স্বার্থে স্বস্বার্থে এটা করে থাকতে পারে। এসব বিষয় এড়িয়ে না গিয়ে দুর্নীতির মূলোৎপাটনে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি মনে করেন রাজনীতিক ও গবেষকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হত্যার ঘটনায় প্রতিবাদ ও সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বন্ধু, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে কলেজের সামনে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয় তারা। জুবায়ের হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার সহ 7 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে কলেজের প্রিন্সিপাল জানান, জুবায়ের হত্যার ঘটনায় শিক্ষার্থীরা বেশ আঘাত পেয়েছে। তারা তাদের বন্ধু সহপাঠীকে স্মরণ করতেই এই মানববন্ধনের আয়োজন করেছে। তাদের দাবি অনুযায়ী সুষ্ঠু ও দ্রুত বিচারের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ তৎপর থাকবে বলেও জানান তিনি। এর আগে শনিবার রাতে মিরপুরে কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিদকে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত রাজিন গ্রেফতার হয়েছে। রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র্যাব। আমাদের আন্দোলন ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের জীবনের নিশ্চয়তা নিশ্চিত করার লক্ষ্যে কলেজের সমস্যাগুলো যাতে কলেজের ভিতরেই হয়ে যায় এবং কলেজের বাইরেও যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলোর জন্য কলেজ ব্যবস্থা নেয়, সেটা আমরা চাই। কলেজ থেকে যদি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না আসে, আমরা কলেজের সকল রকমের ক্লাস এবং পরীক্ষা আজকে এই মুহূর্ত থেকে বয়কট করলাম। দুবাইতে সড়ক দুর্ঘটনায় নিহত নবাবগঞ্জের 4 ও দোহারের 1 পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে শোকে স্তব্ধ পুরো এলাকা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। রবিবার দুবাইয়ের আজমান প্রদেশে সড়ক দুর্ঘটনায় মারা যান তারা। দোহারের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালিঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম রানা 7 বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে যান সৌদি আরব। আজমান প্রদেশে করতেন ঠিকাদারির কাজ। 2 মাস পর দেশে ফিরে বিয়ের কথা ছিল রানার, এর মধ্যে এমন দুর্ঘটনা। আমার ভাই বাড়িতে আসবো, বিল্ডিং দিব, বাড়িতে আসবো, বিয়ে করবো, বউ আনবো। কত আনন্দ রে আমার ভাই, কত আনন্দ রে। সৌদি আরবে রোববারের দুর্ঘটনায় আরও প্রাণ হারান নবাবগঞ্জের মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রাজু, ইবাদুল ইসলাম ও দোহারের হীরা মিয়া। রোববার রাতে এই দুর্ঘটনার খবর জানার পর কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। সরকারের কাছে আবেদন, আমার ভাই ইবাদুল জানি আমার কাছে ফিরিয়ে দেয়। আমার সংসার চালাইছে, রাশেদের উপর নির্ভর, রাশেদ ছাড়া আমার কেউ নাই। সান্ত্বনা দেবার ভাষা নেই আত্মীয় স্বজন প্রতিবেশীদেরও। নিহতের পরিবারের পাশে থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। আতঙ্ক লাগি গেছে সবারই, এইরকম মৃত্যুরা কেউ সহ্য করতে পারে না। রোববার বাংলাদেশ সময় 10:30টার দিকে প্রাইভেট গাড়িতে চড়ে কাজে যাচ্ছিলেন 5 জন। পথে ডিজেল বহনকারী ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে আগুন ধরে গেলে নিহত হন সবাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা শরফপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামের স্ত্রী বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় শরফপুর ইউনিয়নে ভুলবাড়িয়া এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার রাত 11টার দিকে গুরুতর আহত অবস্থায় শেখ রবিউল ইসলামকে আনা হয় খুলনা মেডিকেলে। প্রথমে সড়ক দুর্ঘটনা ভাবা হলেও পরে জানা যায় গুলি করে হত্যা করা হয়েছে তাকে। স্বজনদের অভিযোগ, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এদিকে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলা থেকে চীনে নারী পাচার বন্ধ, পাচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, পাহাড়ি নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাচার করছে একটি চক্র। পরে তাদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে পাচারকালে 5 কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে এক চীনা নাগরিক সহ 5 জনকে আটক করা হয়।
যদি সংজ্ঞায়িত করি, উচ্চশিক্ষা, উন্নত জীবনযাপন, চাকরির প্রলোভন, টাকার প্রলোভন, দারিদ্রতার সুযোগ নিয়ে বিশেষ করে গরিব ঘরের মেয়েদের টার্গেট করা হয়। যারা পাচার হয়েছে অধিকাংশ অল্প বয়স, অশিক্ষিত, যাদের 18 বছর হয়নি তাদেরকে ভোটার আইডি কার্ড বানিয়ে দিয়ে 18 বছর প্লাস করা হচ্ছে। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।